দর্শক, প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সেই চেনা দুটি মুখ। আমি নীল মাহবুব আর আমি জিনিয়া কবির সূচনা। এবং আপনারা দেখছেন মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলা। এবং বইমেলার কথা যেটা বলছি, 1 তারিখ থেকে আমরা শুরু করেছিলাম এবং মানে আস্তে একদম আস্তে শেষ সপ্তাহের দিকে কিন্তু চলে এসেছে বইমেলার পরন্ত বিকেল নেই। পরন্ত বিকেল, এবং সেই পরন্ত বিকেলের যে আলোটা, সেই আলোয় কিন্তু এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণটা ভীষণ রকম উজ্জ্বল, ভীষণ রকম রঙিন। এবং আমরা প্রথম থেকে দেখে এসেছি যে বইমেলাতে কিন্তু পাঠক দর্শনার্থীদের ব্যাপক একটা ভিড় থাকে এবং বিভিন্ন গল্প রয়েছে। পুরো রয়েছে। বইমেলা জুড়ে যেমন বই থাকে, নতুন বইয়ের চারপাশে তেমনি গল্প থাকে এবং তেমনই একটি গল্পের মুখোমুখি এই মুহূর্তে আমরা হব। আমাদের সাথে আছেন যারা হৃদয়ে সাহিত্য নিয়ে বেঁচে আছেন আমরা বলতে পারি, কারণ তারা নতুন একটি প্রকাশনী খুলেছেন, যে প্রকাশনীর নাম হচ্ছে হৃদয়ে সাহিত্য প্রকাশনী। প্রথমে একটু জানতে চাইবো যে অনেক নাম হতে পারত, হৃদয় সাহিত্যই কেন হলো? হৃদয়ে ধারণ করছি এই জন্য, হৃদয়ে ধারণ ছাড়া যদি বলি যে তোমাকে তো চিনি, আচ্ছা আছি, মনে আছে, বা অনেকদিন পর দেখা গেলো কী খবর, ভালো আছি, এই ভালো আছি ভালো থাকে এইটা বলতে চাচ্ছি না, এমনভাবে ভিতরে রাখতে চাইছি যেটা কখনো মুছবে না, ভুলবো না। এবং বিশেষ করে যদি আমি বলি প্রকাশনীর কথা, তাহলে পাঠকের হৃদয়ে একেবারে স্থান করে নিতে চাই, স্বপ্ন এটা আমাদের। আচ্ছা, আমরা বর্তমান সময়ে দেখেছি যে এই বইমেলা ছাড়া বই বিকিকিনির গল্প কিন্তু সেভাবে আমরা দেখতে পাই না। এবং প্রকাশকদের সাথে আমরা কথা বলি যে এই খাতটা ভীষণ রকম অবহেলিত একটি খাত, এবং সেই জায়গায় যখন এরকম একটা সিচুয়েশন, ঠিক তখন এই যে প্রকাশনী খুলে ফেললেন, কোন সাহসে? এটার একটু আমি আগের প্রশ্নটার সাথে একটু লিঙ্ক করে বলি যে 88তে যারা আছে এসএসসি পাশ, তাদের একটা বড় গ্রুপ, সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড হৃদয়ে 88 বিভিন্ন রকম কাজ করে, বিভিন্ন স্পেয়ারে কাজ করে, সাংস্কৃতিক সাহিত্যিক দিন নিজে কাজ করে। সেখানে যে সাহিত্য ফোরাম, সেই অনুযায়ী অনেক বন্ধুরা ভালো লেখে প্রচণ্ড। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের বন্ধুদের লেখাগুলো যদি পাঠকের কাছে পৌঁছাতে পারি, তাহলে অর্গানাইজড একটা প্ল্যাটফর্ম দরকার। এইটাকে মাথায় রেখে হৃদয়ে সাহিত্য প্রকাশনীর আত্মপ্রকাশ, এবং এই আত্মপ্রকাশটা বেশি দিন হয় না, অল্প একদিন পথযাত্রা। এবং আমরা এই সময়টাকে বেছে নিয়েছি এ কারণে যে এইটা হচ্ছে ভাষার মান। এই সময় যত পাঠকরা যে বই পড়ে না, ভুলে যায়, হঠাৎ করে তারা কিন্তু রিয়াল পাঠকদের মনে হয় যে না, এই সময় বই মেলায় যাওয়া দরকার, ভালো কিছু বই আছে সেইগুলো নিয়ে যাব, পড়ব। এ কারণে কিন্তু আমরা শুরু করেছি এই মাসটা দিয়ে। এইটা একটা বিষয়। আর একটা প্রশ্ন যে আপনি যদি ছিল, একটা প্রশ্নটা হ্যাঁ, আমি বললাম যে এই যে প্রকাশনীর যে খাতটা, প্রকাশনীর যে শিল্পটা, সেই শিল্পটা আসলে শুধুমাত্র বইমেলা কেন্দ্রিকই আছে। অন্য সময় কিন্তু আমরা বিকিকিনির সেই গল্পটা আসলে খুঁজে পাই না। এইটার কারণ আসলে অনেকগুলো, কিন্তু মানে একটা আমি যদি বলি যে আজ থেকে 30, 40, 50 বছর আগে যেভাবে আমরা বড় হয়েছি, সেখানে আমাদের আনন্দের উপকরণ ছিল বই, তখন লেখালেখি। এখন ডিজিটাল মাধ্যমগুলো যখন চলে আসছে, এখন আমি যদি দেখি যে আমাদের বাসায় প্রত্যেকজন বাসায় একটা মোবাইল ফোন, বাচ্চারা পড়াশোনার বাইরে যেই হচ্ছে যে মোবাইল ফোনে ইউটিউব, ফেসবুক বা যে কোনো অ্যাপসের ভিতরে আছে, এখানে এই যে পড়াটা একদম কমে গেছে। সেই ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব, যারা হচ্ছে আমরা ধারণ করেছি, এক সময় এই সাহিত্য নিয়ে কাজ করছি, তাদের যেমন একটা রোল আছে, সেই ক্ষেত্রে পলিসি মেকিংয়ে যারা আছে তাদেরও কিন্তু রোল আছে। এবং সুশীল সমাজ বা সাহিত্যিক সমাজ যারা আছে, কীভাবে যে এইটাকে ক্লাব তৈরি করা, বিভিন্ন কম্পিটিশন করা, বিভিন্ন মাধ্যমে আমি যদি দেখি যে মিডিয়া, অনেক মিডিয়া আছে, সেখানে কয়টা মিডিয়াতে সাহিত্যের প্রোগ্রাম হয়, ইন্সপায়ার করা হয় না, বিভিন্ন রকম হচ্ছে যে জনগণের জয় যেরকম সেটা। কিন্তু আমি যদি এই সোসাইটির রেসপন্সিবল একজন পার্সন হই, আমি যদি মনে করি যে বই বা লেখা এইগুলোই হচ্ছে সমাজ গঠনের যে অন্যতম হাতিয়ার, তাহলে এই যে সুশীল সমাজ এবং মিডিয়া, তাদের বড় একটা রোল আছে। তারা কিন্তু এখানে স্পেয়ার টাইম করতে পারে। এবং সাহিত্য পাতাগুলো যেগুলো আছে, বিভিন্ন পত্রিকা, অসংখ্য মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া, এখন ধীরে ধীরে কিন্তু সেই জায়গাটা কমে গেছে। এই কারণে আমাদের রোলটা পালন করছি না আমরা। গ্লোবালাইজেশনে যে অ্যাডভান্স টেকনোলজির যুগে যে মানুষ যেদিকে ধাবিত, ওইটাকে মাথায় রেখে আমরা কিন্তু অন্য কাজ করছি। এইটা আমার কাছে বড় কারণ মনে হয়। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই। এই যে হৃদয় সাহিত্য প্রকাশনী কতগুলো বই নিয়ে এবার আত্মপ্রকাশ করলো, এবং কি ধরনের বই? এবার 21টা বই হৃদয় সাহিত্য প্রকাশনী থেকে বের হয়েছে। এগুলো বিভিন্ন ধরনের আছে, কবিতা, গল্প, ছড়া, নানা রকম বিজ্ঞান প্রযুক্তির নানা ধরনের বই আছে।
আচ্ছা, দারুণ। এবং আমরাও চাই যে হৃদয়ে সাহিত্য মানুষের হৃদয়ে আসলে গেঁথে থাকবে, জায়গা করে নেক নীল, এবং এই যে তাদের যে বন্ধুত্ব হৃদয় মানে এই প্রকাশনীকে কেন্দ্র করে সেটাও মানুষের কাছে পৌঁছে যায়। সব ৮৮ নেটওয়ার্কের বন্ধুরাই কিন্তু এটার সাথে জড়িত, সবার লেখাই এখানে আসছে, তাদেরই বই, ২১টা বই আমাদের ৮৮। এটা কিন্তু দারুণ ব্যাপার নীল, মানে বন্ধুত্বের প্ল্যাটফর্ম থেকে কিন্তু প্রকাশনী। এবং এই আজকে হচ্ছে লঞ্চিং হবে আপনার, আজকে কতগুলো বই লঞ্চিং হবে? 16টা বই লঞ্চ হবে ইনশাআল্লাহ। আশাটা কি ভবিষ্যৎ? ভবিষ্যৎ আশাটা হচ্ছে আমরা পাঠকের হৃদয়ে বেঁচে থাকতে চাই সুন্দর লেখার মাধ্যমে, সুন্দর সৃজনশীল সৃষ্টিশীল কাজের মাধ্যমে। ধন্যবাদ। হৃদয় সাহিত্য সবার হৃদয়ে গেঁথে থাক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। এবং এই মুহূর্তে কথা বলতে বলতে আমরা কিন্তু যেটি দেখি যে অনেক লেখকের সাথে আসলে আমাদের দেখা হয়ে যায়। এবং নীল, লেখকদের আড্ডায় আমার খুব জানতে ইচ্ছা হয়, তারা কি শুধু লেখা বা নিজেদের লেখা বই সাহিত্য এগুলো নিয়ে আলোচনা করে, না এর বাইরেও কোনো আলোচনা করে? আচ্ছা, এই মুহূর্তে আমাদের হাতে একজন আছেন মুম রহমান, এবং তার নতুন একটি বই আছে দেবদাস, মাসুদ রানা এবং হিমু, আমাদের 3 নায়ক। মুম রহমান, এই যে বইটির নাম, এই নাম শুনে তো আসলে কিনতে ইচ্ছে করে, কিনতে ইচ্ছা করলে কিনবেন, কিন্তু আমরা তো আসলে উপহার পেতে বেশি পছন্দ করি। যাই হোক, আমরা বলেছেন উপহার পেয়ে যাবেন। আচ্ছা, একটু আমাকে বলেন দেবদাস, মাসুদ রানা এবং হিমু বইটা সম্পর্কে। বইটা সম্পর্কে বলা যায়, ধরুন দেবদাস আমাদের বাবাদের বা আপনাদের বয়সী যারা, তাদের সবার পছন্দের নায়ক ছিল। আপনিও একটা দেবদাসীয় ভঙ্গিতে থাকেন। তারপরের প্রজন্ম মানে আমাদের মতো যারা তরুণ ছিল, তারা মাসুদ রানাকে আদর্শ ধরেছে, নায়ক ধরেছে, আর হিমুকে আমাদের পরের প্রজন্ম আদর্শ ধরেছে, নায়ক ধরেছে। এই যে 3টা প্রজন্ম ধরে সাহিত্যের 3টা চরিত্র লক্ষ লক্ষ পাঠককে, লক্ষ লক্ষ মানুষকে আলোড়িত করেছে, অনুপ্রাণিত করেছে, সেই জায়গাটাই ধরার চেষ্টা করেছি। এবং নিজেকে আপনি দেবদাস বললেন, খুবই ভালো লাগলো, এবং আমি আমাকে আপনাকে মাসুদ রানা বলেছি বলেছেন, দেবদাস। এই জন্য আপনাকে আসলে খুবই এবং ধন্যবাদ। হিমুকে আমি, নাকি হিমুর নায়িকা আমি? রূপা, রূপা। আচ্ছা, আমি রূপা। আচ্ছা, রূপা কেন আসেনি, মানে সব নায়ক কেন? এই বইটা নায়িকাদের জন্য লেখা, তো তাই সব নায়ক। এবং এই বইটা একদম শেষ বেলায়, পরন্ত বেলায়, বইমেলার পরন্ত বেলায় কেন এলো, আরো আগে কেন এলো না? ভালো জিনিস একটু দেরিতেই আসে। এবং এই যে দেবদাস, মাসুদ রানা এবং হিমুর মধ্যে, এই 3 নায়কের মধ্যে আসলে কোথাও কি আপনি কোনো মিল খুঁজে পেয়েছেন, নাকি হ্যাঁ। অমিল খুঁজে পেয়েছেন? এইটা দুর্দান্ত একটা প্রশ্ন করেছেন নীল। মূলত এই জিনিসটাই আমি এখানে আলোচনা করেছি, যে আমরা সাধারণত জানি যে পাশ্চাত্যের নায়ক বলতেই বোঝায় একটা অতিমানবিক, সুপারম্যান, সুপার হিউম্যান ক্যারেক্টার। কিন্তু আমাদের দেশে আপনি খেয়াল করুন যে দেবদাস একজন মানুষ, তার দোষগুণ সম্পন্ন সকল বৈশিষ্ট্য নিয়ে সে আমাদেরকে আলোড়িত করে। মাসুদ রানাও একজন মানুষ, কেটে গেলে রক্ত বেরোচ্ছে, সে সাধারণ 8-10টা মানুষের মতোই তার দুঃখ কষ্ট বেদনা নিয়ে আছে। হিমু তো আমাদের চারপাশে থাকা আমাদের ভেতরের মানুষটাই হিমু। অর্থাৎ এরা সবাই মানবিক, মানবিক 3টা চরিত্রকে আমি আমাদের সময়ের, আমাদের 3টা সময়ের 3টা প্রজন্মের নায়ক বলছি। মানবিক, এবং তারা হিরো আসলে আমাদের জন্য। এবং আমাদের পাশে কিন্তু আরো 2 জন কবি আছেন। আমি তো সেই 3 জনের আড্ডাই দেখছিলাম নীল, এবং আমার একটা প্রশ্ন যদি তুমি তাদেরকে করো, যেহেতু তুমি কাছাকাছি দাঁড়িয়ে আছো, যে তারা কি শুধু একে অপরের বই নিয়ে আলোচনা করে, নাকি এর বাইরেও তাদের অন্য কোনো আমি আলোচনা? শুনলাম শাড়ি নিয়ে আলোচনা করছি। আমরা তো আসলে মানে আড্ডা মানেই তো হচ্ছে কারো মাথা খাইতে হবে। আমরা এই পর্যন্ত অনেকগুলো মাথা খেয়ে ফেলেছি, এখন তোমরা যদি নতুন কোনো প্রসঙ্গ দাও আমরা সেটাতে যেতে পারি। মানে আমরা সবসময় সৃজনশীল, সেটা মাথা খাওয়ার ব্যাপার না। আমরা যখন মাথা খাওয়া শুরু করি তখন লেস পর্যন্ত খেয়ে ফেলি এবং আবার মাথা খাওয়া শুরু করি। না, কিন্তু আমি এখানে কোনো মাথা লেজ খাওয়ার আলাপ শুনি নাই। আমি ছিলাম এতক্ষণ অন্যান্যদের সঙ্গে। আমি খেয়াল করেছি যে ফরিদ ভাই এবং স্নিগ্ধা বাউল তারা শাড়ি নিয়েই আলাপ করছিল, শাড়ি আটটি। কি অদ্ভুত। আচ্ছা তা- আচ্ছা, সেই গল্পে তো আমরা যাব, তবে মানে এই যে বাংলাদেশের সাহিত্যিকরা, এই যে কেউ কেউ বলে না যে মিথ্যে বলে, গল্পকাররা মিথ্যে বলে, এই জন্য তো গল্পকার হইতে পারলো না, সাহিত্যিক হতে পারলো না। আমাদের আড্ডার বিষয় হচ্ছে যে আমরা সাহিত্য নিয়ে আলাপ করতে চাই, এবং আমরা এই যে অনেকদিন দেখা হয় না, আবার যাতে দেখা হয়, আরও যাতে দেখা হয়, সেসব নিয়ে আলোচনা করছিলাম। আমরা ডেট ফিক্স করছিলাম, ঠিক আছে? কিন্তু আপনি বললেন আপনারা লেজ মাথা নিয়ে কথা বলছিলেন। আচ্ছা থাক, লেজ এবং মাথা নিয়ে আমাদের কথা তো হবে, তবে একটু বই নিয়ে আমরা আলাপ করতে চাই। সেটা হচ্ছে যে এবার বই মেলায় বই কেন বের হলো না? আসলে বই
বই তো আসলে বের হয় না, বই প্রকাশ হয়। বই এবার করতে পারিনি কারণ একটু পারিবারিকভাবে একটা ডিজাস্টারের ভেতর দিয়ে গিয়েছি, তো সেটা আসলে সবসময় হয়তো যে সৃজনশীলতা তো আসলে পারিবারিক বা নিজস্ব সত্তার সাথে অনেক বেশি সম্পর্কিত, এটার জন্য হয়নি। তবে এর ভেতর দিয়ে লিখতে পেরেছি অনেক, হয়তো পরবর্তীতে বা আগামী বইমেলায় বা এর মধ্যেও কাজ করতে পারি। তবে এই প্রকাশ না হওয়ার একটা আনন্দ আছে যে যাদেরটা প্রকাশিত হচ্ছে তাদের সাথে গিয়ে ভাগ বাটোয়ারা বসাতে পারতেছি আর কি, এটা একটা আনন্দের বিষয়। যেমন মুম্বাইয়ের বই আসলো আজকে, মোটামুটি এটা নিয়েই তো আজকে আলোচনা সমালোচনা সবই হচ্ছে আর কি। সমালোচনা হচ্ছে এটা আমরা জানতাম না, আমি জানি আলোচনাই হচ্ছে। হ্যাঁ, ফরিদ ভাই, নীলমাক্ষীর আপনার কি চোখ। বই এসেছে নতুন? আমার তো মাছি মশা নিয়ে কাজ, কারণ সবাই মানুষের প্রেম নিয়ে লেখে, মাছি এবং মশাদের প্রেম কাহিনী, তাদের খুনসুটি, এগুলো নিয়ে লেখাও দরকার না। যদিও এটা করলাম, একটু ফান করলাম। আসলে আমার বেরিয়েছে নীলমাক্ষীর চোখ নামে একটা উপন্যাস অন্য প্রকাশ থেকে। তো মোম এখন পড়তে শুরু করেন নাই। আশা করি পাঠকরা পরবর্তী বইমেলাটা শেষ হলে, এখন তো কেনার সময়, যদিও আমি পড়তে শুরু করেছি, হ্যাঁ, কারণ আমি যখনই বই কিনি পাতা উল্টাতে থাকি, হ্যাঁ। তো তারপরে যেটাতে আটকে যাই ওটা পড়া শেষ করি, আর যেটাতে আটকাতে পারি না, যেই বইগুলো আটকায় না, হ্যাঁ, সেগুলি আর আটকায়, মানে এটা তো আপনারা ভালো বুঝবেন যে 4000 5000 বই বেরোয়, তার মধ্যে আমার ধারণা মাত্র মোটে 40টা বই হয়তো পড়ার যোগ্য, আর বাকি 3900 মানে কি বলে 60টা বই পড়ার অযোগ্য। তো এই যে 40টা বই, এটা বাছাই করাটার প্রক্রিয়াটা আমার মনে হয় যে একটা এই টেলিভিশন চ্যানেলগুলি, মিডিয়াগুলি এটার দায়িত্ব পালন করতে পারে যে কোন বইগুলো পাঠক পড়বে, কোন বইগুলো পড়া উচিত, সেগুলোকে সামনে আনা। এবং সেখানে আমি মনে করি যে কিছু লেখক আছে যারা পেছনে থাকে, তাদের সেই বইগুলো সামনে আনা দরকার বলে। মানে দারুণ বলেছেন। এবং এবং গণমাধ্যম- নীলমাক্ষীর চোখ যে বইটি, সেই বইটি সম্পর্কে আমিও অল্প বিস্তর জানি, যে পুরান ঢাকার অলিগলি সম্পর্কে, পুরান ঢাকার রহস্য সম্পর্কে তুমি জানতে পারবা। ধন্যবাদ। ধন্যবাদ। এবং একদমই শেষ পর্যায়ে চলে এসেছি সূচনা, আমাদেরকে শেষ করতে হবে, এবং তুমি যদি শেষ করো। আমরা কথা বলছিলাম এবং আমরা প্রতিদিনই কথা বলি বইমেলার নানা গল্প নিয়ে, নতুন বইয়ের গল্প নিয়ে। একদম শেষ দিকে চলে এসেছে বইমেলা। বইমেলায় আসুন, আমাদের সাথে যুক্ত থাকুন এবং নতুন নতুন বইয়ের গল্প শুনুন। আজকের মতো বিদায় নিচ্ছি মিস্টার ফিজ বর্ণমালার বই থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।